হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় দ্যাট মিন্স আয়তঘনর কোয়েশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট করছি। কারণ কি প্রিভিয়াস ভিডিওতে আমরা অলরেডি 15 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে যাও, চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লেলিস্ট চেক করো, পেয়ে যাবে। দেখো কোয়েশ্চেনটি পড়ো। এক গ্রোশ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি আর 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হিসাব করে লিখি। ঠিক আছে, তো দেশলাই বাক্স, এক গ্রোশ দেশলাই বাক্সের শেপটা কি? আয়তঘন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তার মানে সেটা কি একটা কিউবয়েড। আর যদি বাংলায় বলো তাহলে সেটা আয়তঘন। এভাবে আমাদের শেপটি রয়েছে। এই আমরা সুন্দর করে শেপটি তৈরি করলাম, যার দৈর্ঘ্য এল, এটা প্রস্থ, এটা উচ্চতা দিয়ে দিয়েছে। এল কত দিয়ে দিয়েছে? 2.8 ডেসিমি। এল দিয়ে দিয়েছে 2.8 ডেসিমি। ঠিক আছে, তোমরা নিজে লিখবে কি এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য 2.8 ডেসিমি, প্রস্থ কত? প্রস্থ কত? 1.5 ডেসিমি, 1.5 ডেসিমি আর উচ্চতা কত? 0.9 ডেসিমি। তো প্রথমে তো তোমরা এটা লিখে দিলে। এবার কি বলছে? একটি দেশলাই বাক্সের আয়তন, এটা এক গ্রোশ দেশলাই বাক্স, তার মানে কি? দেখো একটা ব্র্যাকেটে কথা লিখে দিয়েছে, এক গ্রোশ মানে 12 ডজন। তো এটা একটা বড় বাক্স, তার মধ্যে রয়েছে ছোট ছোট আমাদের দেশলাই বাক্স। কত? 12 ডজন। 12 ডজন, এক ডজন মানে তো আমরা জানি 12টা, তাহলে 12 ডজন মানে কত? 12 ইন্টু 12, তাই তো? 12 ইন্টু 12, তার মানে 144টি। 12 ডজন মানে 144টি। তো এর মধ্যে ছোট ছোট 144টি আমাদের দেশলাই বাক্স রয়েছে। তো তোমাকে বলছে এই পুরো যে এই এক গ্রোশ দেশলাই বাক্স, এই যে পুরো আয়তঘন, এটার আয়তন চাইনি, তোমাকে বলছে এই যে ছোট ছোট একটি দেশলাই বাক্সের আয়তন তোমাকে চেয়েছে। তাহলে সবার প্রথমে তো আমরা এই এক গ্রোশ দেশলাই বাক্সের আয়তন বের করে নিই। ঠিক আছে, তারপর সেটাকে আমরা 144 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা একটার পেয়ে যাবো। তো মানে এবার আমরা তাহলে প্রথমে আমরা কি বের করবো? তাহলে প্রথমে তো এই কথাগুলো লিখে দেবে। কি ধরি নয়, একটি এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত ডেসিমি। ঠিক আছে, প্রথমে এটা লিখবে কি এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য 2.8 ডেসিমি, প্রস্থ একটু লিখতে হবে এগুলো। ঠিক আছে, 1.5 ডেসিমি আর উচ্চতা কত? 0.9 ডেসিমি। ঠিক আছে, এবার দেখো এগুলো কিসে রয়েছে, সব ইউনিট গুলো একটু লক্ষ্য করছি, এগুলো রয়েছে ডেসিমিতে। তো এটা আমরা কি চেঞ্জ করে নেবে সেন্টিমিটারে? হ্যাঁ, চেঞ্জ করে নিলে সেন্টিমিটারে সুবিধা হবে, কারণ বাকি কোয়েশ্চেন গুলো ইউনিট গুলো দেখো সেন্টিমিটারে রয়েছে। আর ডেসিমিটার থেকে সেন্টিমিটার চেঞ্জ করা খুবই সহজ। বলো কেন? আমি শিখিয়েছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তারপরেই থাকে আমাদের সেন্টিমিটার, তাই তো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। নিচের দিকে এলে গুণ, আর উপর দিকে গেলে ভাগ। কটি স্টেপ নিচে আসছো? ডেসিমিটার থেকে সেন্টিমিটার, যেটা থেকে আসছো সেটাকে কাউন্ট করবে না। একটি স্টেপ নিচে আসছো, তার মানে 10 দিয়ে গুণ, তাহলে 2.8 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হবে? 2.8 কে যদি 10 দিয়ে গুণ করি, কিভাবে এই গুণগুলো করি? 28, একটা 0 বসিয়ে দিলে এবার পয়েন্টটা মেনটেন করবে। একটা সংখ্যা আগে পয়েন্ট, একটা সংখ্যা আগে পয়েন্ট, 0টা চলে গেল, তার মানে 28। 10 দিয়ে গুণ করা মানে কি? পয়েন্টটা একটা ঘর এদিকে চলে যাবে, তার মানে এটার মানে হচ্ছে 28 সেমি। ঠিক আছে, সেন্টিমিটারে আমরা চেঞ্জ করে নিলাম। সিমিলারলি এটা 15 সেমি, এটা তোমাদের 9 সেমি। ক্লিয়ার হলো? 28, 15 আর 9, 28, 15 আর 9। তো এটা আমরা সেন্টিমিটারে চেঞ্জ করে নিই। এবার আমরা কি লিখবো? এক গ্রোশ দেশলাই বাক্সের আয়তন। এবার আমরা কি লিখবো? এক গ্রোশ দেশলাই বাক্সের আয়তন। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করে নিই। আয়তনের ফর্মুলা তোমরা জানো। আয়তন মানে কি? এর মধ্যে যে জায়গাটা, বাক্সের মধ্যে ভিতরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আয়তন। ওর মধ্যে, তো ওর মধ্যে আয়তন কত? কি ফর্মুলা? L ইন্টু বি ইন্টু এইচ। L ইন্টু বি ইন্টু এইচ, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কত হবে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু সাফ করে দিই, এটার আর কোনো দরকার নেই, এখন ফিগারটা সাফ করে দিলাম। তার মানে L কত? 28, 15 আর 9। ঘন সেমি, এটা কিন্তু খুব লক্ষ্য করে। আয়তনের একক মানে ঘন সেমি, কারণ 3 বার গুণ হচ্ছে একটা জিনিস, ঘন মানে 3 বার। তাহলে এটা কি এখন এখানে গুণ করবে? গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা তোমরা গুণ করতে হবে, যার জন্য আরো 5টা মিনিট নেবে, পরীক্ষার খাতায় 5 মিনিট নষ্ট হবে। তো এই ধরনের ক্যালকুলেশনে এটা গুণ করার দরকার নেই এখানে আমরা, কারণ এটা তো আমাদের এক গ্রোশ হলো। এবার আমরা কি বের করবো? প্রতিটি দেশলাই বাক্সের আয়তন, প্রতিটি দেশলাই বাক্সের আয়তন, এটা তো আমাদের কোয়েশ্চেন।
তাহলে এটা যখন বের করবো কি করতে হবে, এই জিনিসটাকে প্রতিটি মানে 12 ইন্টু 12, ঠিক আছে 12 আমি 144 এখানে লিখলাম না, ঠিক আছে 1 ব্রোশ মানে 12 ডজন, তাহলে 12 ইন্টু 12, তো এটা দিয়ে ভাগ করতে হবে, তবে একটির পাবে, তাহলে এত ঘন সেমি। তো আমরা এখানে যার জন্য করলাম না, কারণ এখানে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, সব কাটাকুটি করে নেবো। 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 7 28, আর কি যাবে, আর কিছু যাবে না, তাই তো। তাহলে উপরে হলো 7 করে নাম 105, আর নিচে হলো 4, ভাগ করে দাও, সিম্পল, যাবে না, তার জন্য ভয় পাবার কিছু নেই। 4 দুগুণে 8, 2 25, 4 6 24, 1 পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে 8, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20, তাহলে 26.25 সেন্টিমিটার কিউব। ঘন সেমি আর সেন্টিমিটার কিউবের কথাটার মানে কিন্তু একই, ঠিক আছে, এটা আমরা ইংলিশে সেভাবে লিখি 26.25, একটা অ্যান্সার এসে গেল। তাহলে এবার নেক্সটে কি বলছে দেখো, বলছে যদি এরূপ বাক্সের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হিসাব করে লিখি, তাই তো। তাহলে এই যে বাক্সটির মধ্যে, বড় বাক্সটির মধ্যে যে ছোট ছোট দেশলাই বাক্সগুলো ছিল, তার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য যদি 3.5 সেমি হয় আর প্রস্থ যদি দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, প্রস্থ যদি 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত। এই যে ছোট ছোট আমাদের দেশলাই বাক্সগুলো, তার উচ্চতা কত হবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটি দেশলাই বাক্সের, ঠিক আছে, প্রতিটি দেশলাই বাক্সের কথা বলছে। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটি দেশলাই বাক্সের প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতাটা দেওয়া নেই, উচ্চতাটা 8 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। আচ্ছা, তোমরা বাংলায় লিখো, সমস্তটা বাংলায় লিখো, ঠিক আছে, সেমি আমরা ধরে নিলাম। তাহলে দেখো এবার কি, এটা তো আমাদের উচ্চতা পেয়ে গেলাম। তাহলে প্রতিটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, অর্থাৎ প্রতিটি দেশলাই বাক্সের আয়তন কত হবে বলো, কি ফর্মুলা, L ইন্টু B ইন্টু H, প্রতিটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে L কত দিয়ে দিয়েছে আমাদের, L দিয়ে দিয়েছে, দেখি L দিয়ে দিয়েছে আমাদের, কোথায় গেল কোয়েশ্চেনটি, L দিয়ে দিয়েছে, আরে ইয়ার 5, আর এ দিয়ে দিয়েছে 3.5, প্রস্থ দিয়ে দিয়েছে 3.5, উচ্চতা আমরা ধরে নিলাম H, এত ঘন সেমি, ঠিক আছে। এটা একটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে এবার পুরো বাক্সটার আয়তন কত হবে, পুরো বাক্সের মধ্যে 12 ডজন রয়েছে, মানে 144টি, 12 ইন্টু 12, তাহলে 1 ব্রোশ দেশলাই বাক্সের আয়তন কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে 1 ব্রোশ দেশলাই বাক্সের আয়তন কত হবে, দেশলাই বাক্সের আয়তন কত হবে বলো কত হবে। একটি যা আছে সেটাকে আমাদের 144 তে গুণ করতে হবে, এটা তো একটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে পুরো বাক্সের মধ্যে 144টি রয়েছে, তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু 8 ইন্টু, আমি 144 কে 12 ইন্টু 12 লিখছি, কারণ আমরা ক্যান্সেল আউট করবো, যার জন্য লিখছি এত ঘন সেমি। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এটা তো ওই পুরো বাক্সটার আয়তন। আবার প্রথমেও আমরা একটা আয়তন বের করেছিলাম প্রথম ক্ষেত্রে, কত সেটা ছিল 28 ইন্টু 15 ইন্টু 9, এটা ছিল 28 দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা, এটাই তো ছিল। তাহলে ওটাও তো ওই সেমি বাক্সটির আয়তন, 1 ব্রোশ দেশলাই বাক্সের, এখান থেকে একটা আয়তন বের করলাম, ওটাও একটা আয়তন, এটা অন্যভাবে বলে দিয়েছি, এভাবে বের করলাম, ওটাও একটা আয়তন। তাহলে প্রশ্নানুসারে এই দুটো জিনিস কি সমান। তাহলে প্রশ্নানুসারে এই যে জিনিসটা রয়েছে 5 ইন্টু 3.5 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 28 ইন্টু 15 ইন্টু 9, বাস এখান থেকে আমাদের এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে কাটাকুটি করে। 28 ইন্টু 15 ইন্টু 9, 12 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু 3.5, সমস্ত জিনিসটা নিচে নিয়ে এলাম, এটা পয়েন্ট সরিয়ে 10। তো এটা যখন ক্যালকুলেট করবে তোমাদের দেখবে, দেখি কত আসে, ক্যালকুলেট না করলে বুঝতে পারবো না। 5 দিয়ে করছি, 5 দুগুণে 10, 5 7 35, 7 দিয়ে 4 7 28, 3 দিয়ে 3 3 9, 3 4 12, 4 4 চলে গেল এখানে, 5 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 2 দুগুণে 4, বাস আর কিছু নেই। তাহলে 3/2, তাহলে 3/2 মানে কি, ভাগ করলে 1.5, তাহলে এইচ সেমি, তাহলে একটা যে উচ্চতাটা তাহলে কত হলো 1.5 সেমি। বোঝা গেল ব্যাপারটা সুন্দরভাবে।
এবার নেক্সট কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনগুলো যদি একবারে বুঝতে না পারো না, ভিডিওটাকে ব্যাক করো, করে আরেকবার দেখো। ওয়ার্ড প্রবলেম অনেকের একবারে বুঝতে অসুবিধা হয়, তাহলে কোয়েশ্চেনটিকে তো মিনিমাম প্রথমে একবার থেকে দুবার তিনবার পড়বে, কোয়েশ্চেনটা সুন্দরভাবে বুঝবে। একবার সলিউশনটা না বুঝতে পারলে আরেকবার এটা রিপিট করো, অবশ্যই বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো। 2.1 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে, চৌবাচ্চায় জল আছে, দেখি চৌবাচ্চাটা বানাই। তো সেটা কোন শেপে রয়েছে? আমাদের আয়তঘনাকার শেপের। কোয়েশ্চেন নাম্বার 17 করছি, মানে এভাবে রয়েছে একটা চৌবাচ্চা, যেটার শেপটা রয়েছে আয়তঘনের মতো, এভাবে যাইব না, আমাদের একটা চৌবাচ্চা হয়। ঠিক আছে, এরকম ভাবে। ঠিক আছে, একটা চৌবাচ্চা রয়েছে, এই চৌবাচ্চার মধ্যে জল রয়েছে। চৌবাচ্চাটা ইমাজিন করতে পারছো, এটা 3D শেপ। 3D শেপ তো তোমরা একদম একটু ইমাজিন করতে হবে। ঠিক আছে, তো একটা বাক্সের মধ্যে রয়েছে, যার মধ্যে আমাদের জল রয়েছে, একটা ট্যাঙ্ক তোমাদের চৌবাচ্চা রয়েছে, তার অর্ধেকটি জল আছে। মনে করো এটা তোমার যদি 60 হয়, এটা অর্ধেক হচ্ছে, তো মনে করো এই পোর্শনটা এর ভর্তি আছে। ঠিক আছে, অর্ধেক পোর্শনে এই জল রয়েছে। ঠিক আছে, তো অর্ধেক জলে ভর্তি রয়েছে। এবার কি বলছে দেখো, ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা লেখো। তো মনে করো এতে আরো 630 লিটার জল ঢাললে তো এর উচ্চতাটা, এই যে গভীরতাটা এতটা বৃদ্ধি পেল। এখানে জলের লেভেলটা ছিল, এটা উঠে মনে করো এখানে এই যে হাইট মনে করো এইচ। ঠিক আছে, এইচ আমি ধরে নিচ্ছি। ইউনিট কি ধরবো দেখছি, ইউনিট কিসে রয়েছে আমাদের? মিটারেই ধরবো। মনে করো এইচ মিটার, এই জলের হাইটটা গভীরতাটা বৃদ্ধি পেল, তো সেই এইচটাই তোমাদের বের করতে বলছে। তাহলে কনসেপ্টটা কিভাবে নিয়ে আসবে তোমরা? এই যে এইখানে যে জলটা যখন ঢাললে ঢালার পরে এই জায়গাটায় যে জলটা হলো সেটা কত সেই জলটা হলো, যে জলটা ঢাললে সেটা হচ্ছে 630 লিটার। 630 লিটার। ঠিক আছে, তো এই জলটা 630 লিটার। আবার এখানে এই যে মধ্যখানে যে এটাও একটা আয়তঘন শেপের রয়েছে না, দেখো এটা একটা পুরোতে একটা আয়তঘন শেপ। ওর মিডিলের যে পার্টটা, শুধু এইচ হাইটের যে পার্টটা, এটাও একটা, যদি তোমরা ইমাজিন করো একটা বাক্স নাও, তার মিডিলের যে পার্টটা নাও, মিডিলের যে কোনো পার্ট, মনে করো একটা বাক্স থেকে উপরটা কেটে ফেলে দাও, নিচেরটা কেটে ফেলে দাও, তাহলে মিডিলে যে পার্টটা রয়েছে সেটাও তো একটা আয়তঘন, তারও তো একটা দৈর্ঘ্য রয়েছে, তারও একটা প্রস্থ রয়েছে, আর তার উচ্চতাটা কত? এইচ। ঠিক আছে, তার দৈর্ঘ্যটা কত? যেটা আমাদের মেন আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য, তার মানে সেটা হচ্ছে আমাদের 2.1 মিটার। এই যে ছোট পার্টটা আমি এখানে বানাচ্ছি, এই যে যেটা কেটে নিয়েছে এখানে, মানে যেটুকুন জলের বৃদ্ধি হয়েছে, এই যে ছোট পার্টটা রয়েছে সেটা একটা আয়তঘনাকার শেপের। পিছন দিক থেকে আমি আর এখন করছি না, এটা পিছন দিকে একটা কি, একটা আয়তঘনাকার শেপের একটা। তো তার দৈর্ঘ্যটা যেটা এই মেন চৌবাচ্চার দৈর্ঘ্য, সেটা 2.1 মিটার। 2.1 মিটার, যার প্রস্থটা কত? 1.5 মিটার। 1.5 যার উচ্চতাটা, হাইটটা কত বেড়েছে সেটা আমাদের জানা নেই, সেটা আমরা ধরে নিচ্ছি তার হাইটটা হচ্ছে এইচ মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই জিনিসটার আয়তন কত হবে? তোমাদের এল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 2.1 ইন্টু 1.5 ইন্টু এইচ, তাই তো? তার আয়তনটা কত হবে? এটা। আর এই আয়তনটাই কার সাথে সমান হবে? যেটুকুন জল ঢেলেছে সেটাই তো এখানে আছে, 630 লিটার। কনসেপ্টটা নিয়ে এলাম, কনসেপ্টটা কি বোঝাতে পারলাম? এটা হচ্ছে মেন কনসেপ্ট। কনসেপ্টটা বুঝে গেলে কিন্তু কোয়েশ্চেনটার মধ্যে কিছু নেই। তাহলে এই জিনিসটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা, এবার এটাকে ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সার পাবে। তাহলে এবার কোয়েশ্চেনটা একটু লিখে করতে হবে। কিভাবে একটু লিখবে? ধরি চৌবাচ্চার জলের গভীরতা এইচ মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, লিখে নাও, আমি শুধু বলছি, তোমরা লিখে নাও। ধরি চৌবাচ্চার জলের গভীরতা এইচ মিটার বৃদ্ধি পাবে, লিখলে। এবার লিখলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ যেটা আছে 1.5 মিটার, লিখে নিলে। এবার লিখলে, এবার আমরা কি করছি, এবার দেখো তারপরে কি লিখবে। প্রথমে যেগুলো যা যা দেওয়া আছে সেটা লিখে ফেললে, তারপরে কিভাবে লিখবে দেখো। এবার প্রশ্নানুসারে আমরা কি লিখবো, একদম প্রশ্নানুসারে বলে তোমরা একদম লিখে দেবে। এই প্রশ্নানুসারে তোমরা কে লিখতে পারো কি, 2.1 ইন্টু 1.5 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 630। এটা ঘনমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ঘনমিটারে যাচ্ছে, এত ঘনমিটার ইজ ইকুয়াল টু 630 লিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা লিখে দিলাম, এতটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো একটা কনসেপ্ট আছে, এগুলো রয়েছে ঘনমিটারে, এটা রয়েছে লিটার। তো ঘনমিটার আর লিটার কখনো আমরা এভাবে, মানে যদি অন্য ইউনিট থাকে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমাদের লিটারকে ঘনমিটারে চেঞ্জ করতে হবে। আর লিটারকে ঘনমিটারে চেঞ্জ করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়, মনে থাকবে।
লিটারকে ঘনমিটারে চেঞ্জ করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। কারণ কি 1 মিটার কিউব হয় তোমাদের 1000 লিটার। লিটার থেকে ঘন মিটারে আসছো, যার জন্য 1000 দিয়ে ভাগ করতে হলো। মিটার কিউব থেকে লিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর লিটার থেকে মিটার কিউবে এলে মানে ঘন মিটারে এলে 1000 দিয়ে ভাগ করতে হয়। বাস, এবার ঘন মিটার ইউনিটটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালুটা তোমরা দেখো খুব ইজিলি পেয়ে যাবে। 1000, এখানে 2.1, 1.5, বাস আর কিছু নেই। পয়েন্ট সরিয়ে দাও, নিচে হয়ে গেল তোমার দুটো শূন্য, এটা এক ঘর এটা এক ঘর, দুটো শূন্য গেল, একটা দুটো তিনটে জিরো, এখানেও তিনটে জিরো কেটে গেল। 7 দিয়ে দেখো 3 7 21, 7 দিয়ে 7 9 63, 3 3 9, 3 দিয়ে 3 5 15, তাহলে 1/5 মিটার, 1/5 মিটার। তো এটাকে তোমরা পয়েন্টেও করে দিতে পারো, ঠিক আছে, সেটা তোমাদের ইচ্ছা। এবার দেখো তোমাদের বইয়েতে যে অ্যান্সারটি রয়েছে সেটা মিটারে নেই, অনেকে কনফিউশন হতে পারে অনেক বাচ্চা কি, এটা তো অ্যান্সারটি যেটা রয়েছে সেটা ইউনিটটা চেঞ্জ করে দিয়েছে 2 ডেসিমিটার, বলছে অ্যান্সারটি রয়েছে 2 ডেসিমিটার। তো 1.5 মিটার আর 2 ডেসিমিটারের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে? মিটার থেকে ডেসিমিটার মানে কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে এক ঘর আমরা নিচে যাচ্ছি, তাই তো? এক ঘর নিচে গেলে কি 10 দিয়ে গুণ, তাহলে 1.5 মিটারকে ডেসিমিটারে চেঞ্জ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, আর 10 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, তার মানে 2 ডেসিমিটার। ঠিক আছে, এখানেও যদি অ্যান্সারটা ছেড়ে দাও সেটাও কিন্তু সম্পূর্ণ কারেক্ট। যারা এটা করতে চাও করবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি একদম সুন্দরভাবে? তাহলে ফটাফট ভিডিওটিকে লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটিও প্রেস করে নাও, তবে নোটিফিকেশন পাবে, আর নিজের বন্ধুদের মধ্যে ক্লাসমেটের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, ঠিক আছে? চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 18 বলো, এই দেখো পড়ো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য, কেন এই যে পিলার বসাবে আবার মাঠের মধ্যে? না তো পিলার বসাতো আর নাই আমাদের কোয়েশ্চেন পড়তে হতো। ঠিক আছে, চলো দেখি কিভাবে পিলার বসাচ্ছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 18 করতে হবে আমাদের। একটি মাঠ আছে, ঠিক আছে, এই আমাদের মাঠ। সেই মাঠের কি বলে দিয়েছে? দৈর্ঘ্য বলেছে 20 মিটার, প্রস্থ 15 মিটার। দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। এই মাঠের 4 কোণে পিলার, কিরকম পিলার একটু দেখি। 4টি পিলার বসাবে যার দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে, আচ্ছা ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটলো। তো এই কোণে কোন শেপের পিলার গুলো বসানোর জন্য যে মাটিগুলো কাটছে বলছে সেটা ঘনকের, যেমন আমাদের লুডোর ছক্কা হয়, ঠিক আছে, ঘনকের আকারে, ঠিক আছে, এভাবে এই শেপে মাটিগুলো কেটে বের করে নিচ্ছে ঘনকের আকারে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারগুলো? বুঝতে পারছো? ঠিক আছে, এটা আমি একটা ঘনকের মতন বানাচ্ছি একটু, ঠিক আছে, ঘনকের শেপে, ঠিক আছে, তোমাদের কিউবের শেপে মাটিগুলো কেটে নিচ্ছে, গোল ভাবে যেরকম ভাবে না, একটা তোমাদের ঘনকের শেপে। এগুলো করতে দাও, তবে সুন্দরভাবে বুঝতে পারবে ব্যাপারটা। এরকম ভাবে ঘনকের শেপে 4 কোণ থেকে ঘনকাকৃতি, এটা আমাদের মাটিগুলো কেটে নিল। সেই মাটিগুলো বলছে যে মাটিগুলো এখান থেকে কাটলো, সেগুলো কেটে এবার কি করবে? সে নেওয়ার ঝামেলা, মাটি কোথায় ফেলবে? তো যেতে পারবে না, এবার দূরে কোথাও কি করলো? ধ্রাস করে এদিকেই ফেলে দেবো। মাটি এখান থেকে কাটছে এখানে ফেলছে, এখান থেকে কাটছে এখানে ফেলছে, এদিকেই ফেলে দিচ্ছে, ঠিক আছে? তো মাটিগুলো কেটে এখানে ফেলে দিল। তো এবার কি বলছে? মাঠের তলের উচ্চতাটা কত বৃদ্ধি পাবে? যেই মাটিগুলো এখানে ফেলবে সেই মাঠটাও তো একটু উঁচু হয়ে যাবে, যেটা ছিল সেটা হাইটটা একটু বেড়ে যাবে, তাই তো? তো সেই যে কতটা হাইট বাড়বে সেটারই তোমাদের সেই উচ্চতাটা তোমাদের নির্ণয় করতে হবে। এত কাজ কেন করতে হবে কি জানি, দেখি করি। এবার কি বলছে তাহলে দেখো, কনসেপ্টটা প্রথমে সুন্দর করে নিয়ে আসো। তাহলে প্রথমে তো আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত বের করে নি, যে মাঠটি ছিল তার ক্ষেত্রফল কত একটু লিখে করবে সুন্দর করে, ঠিক আছে? আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 20 ইন্টু 15 বর্গমিটার, ঠিক আছে? ক্ষেত্রফল মানে বর্গমিটার। তাহলে মানে এখানে কতটা জায়গা রয়েছে সেটা আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে 20 ইন্টু 15 200, তার মানে এটা যদি গুণ করে দাও 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 300 বর্গমিটার।
এতটা আমরা বের করে রাখলাম। এবার দেখো 4টি পিলার তৈরি করার জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল। এবার যেখান থেকে পিলার তৈরি করার জন্য যে জমিগুলো নিচ্ছে, ঠিক আছে, সেটার ক্ষেত্রফল কত, এই 4 কোণের ক্ষেত্রফল কত, একটির ক্ষেত্রফল কত, এটা কি একটা যে মাটিগুলো কেটে সেটা তো বলছে ঘনক আকৃতি। তোমরা এখন মাটিগুলো কাটা হয়নি, যখন মাটিগুলো কাটা হয়নি তো মনে করো এই জমিটার, তো এখান থেকে এরকম ভাবে মাটিটা কাটবে, মানে এখানে পিলারটা বসাবে। তো এগুলো কি একটা বর্গ, যার সাইড বলে দিয়েছে 4, ঠিক আছে, বর্গ তো, এটা বর্গ তো, স্কোয়ার একটা। তো বলছে তাহলে এবার আমরা এই জায়গাগুলো কত, তাহলে একটি বর্গের ক্ষেত্রফল কত, এই যে এখানে কতটা জায়গা সেটা কত, একটি তোমাদের বর্গের ক্ষেত্রফল সাইড ইন্টু সাইড 4 ইন্টু 4, 4 4 16, এরকম 4টি আছে, তাহলে 4 ইন্টু 16, তাই তো 4 ইন্টু 16 এটা হবে। তো ওটাই আমরা এবার লিখবো কি 4টি পিলার তৈরি করার জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল। 4টি পিলার তৈরি করার জন্য ব্যবহৃত জমির ক্ষেত্রফল। এবার আমরা ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে। ক্ষেত্রফল এখানে কিন্তু কোনো আয়তন নাই, ক্ষেত্রফল শুধু জায়গাটা ফ্ল্যাট, এখানে মধ্যে কত এই প্লেস, কত জায়গাটা কত রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 4টি পিলার তৈরি করার জন্য ব্যবহৃত ক্ষেত্রফল কত, 4 ইন্টু একটির কত ক্ষেত্রফল 4 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 এত বর্গ মিটার। এখানে আমি গুণ করছি না, কারণ সেই পরে তো কাটাকুটি করবো। গুণ তোমরা যদি করতে চাও করে নিতে পারো, সেটা কত হবে 4 4 16, 4 16 64, ঠিক আছে, 64 বর্গ মিটার। এতটা ক্লিয়ার হলো। এবার দেখো, এবার অবশিষ্ট জমির ক্ষেত্রফলটা আমরা বের করে নিই এখান থেকে। অবশিষ্ট যখন মাটিগুলো ফেলছো, এখান থেকে মাটিগুলো এবার কাটছো, কাটার পর যখন ফেলছো তখন তার এর উপরে তো ফেলতে পারবে না, এখানে তো পিলার বসাবে, যার জন্য কাটছো, তো কেটে এদিকে ফেলবে, তাহলে এই 4টি জায়গায় ফেলতে পারবে না, তাহলে সেই অবশিষ্ট জমির ক্ষেত্রফলটা আমরা এবার বের করে নিই, ঠিক আছে। অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত হবে বলো, তাহলে টোটাল কত 300, 300 থেকে 64 মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত পাচ্ছি দেখো, 4 10 6 থাকে 7 3 236 বর্গ মিটার। তাহলে এই 4টি জায়গা ছাড়া এই জায়গাটার ক্ষেত্রফল আমরা এখন বের করে রাখছি। এবার দেখো, এবার যে মাটিটা কাটছি সেটার আমরা আয়তন বের করবো। মাটি কাটবো মানে একটা কি কিউব, একটা ঘনকের আকার, তার ভিতর থেকে মাটি কাটবো, তার মানে সেটার কি আয়তন আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে এবার লিখবো কি 4টি পিলার তৈরি করার জন্য তোলা মাটির আয়তন। 4টি পিলার তৈরি করার জন্য যে মাটিটা তুলেছি তার আয়তন বের করছি। একটু এবার সাফ করছি আমি, দেখো তাহলে 4টি পিলার তৈরি করার জন্য তোলা মাটির আয়তন কত হবে বলো। আয়তনের কি ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, LVH। তাহলে এখানে দৈর্ঘ্য কত, এটা তো একটা দেখো বলেই দিয়েছে, এটা একটা কি শেপের, এটা একটা কিউব না, একটা ঘনক, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেম, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, তাই তো। তাহলে এটা হচ্ছে তোমাদের। আচ্ছা এবার দেখো 4টি পিলার তৈরি করার জন্য এটা আমাদের একটি পিলারের 4 ইন্টু 4 ইন্টু 4 একটি ঘনকের আয়তন এটা। তাহলে এখানে 4টির আছে, তাহলে আবার এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4টি পিলার তৈরি করার জন্য তোলা মাটির আয়তন 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4কে 4 বার গুণ করলে 256 বর্গমিটার। না 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 না, ঘনমিটার। এখানে কনফিউজ হবে না, আয়তন মানে কি ঘনমিটার, 3 বার গুণ করছো। তাহলে এটা হলো আমাদের 4টি পিলার তৈরি করার জন্য তোলা মাটির আয়তন। এবার কি ধরো এই মাটিটা তুলে এবার এখানে ফেলছি, ফেললে যে উচ্চতাটা বৃদ্ধি হচ্ছে, মাঠটা একটু উঁচু হচ্ছে, সেই উচ্চতাটা কত, সেই উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি। ধরি মাঠের তলের উচ্চতা 8 মিটার বৃদ্ধি পাবে। ধরতে পারি ধরি মাঠের তলের উচ্চতা, ধরি মাটির তলের উচ্চতা 8 মিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার এখানে একটা কনসেপ্ট দেখো, যে মাটিটা তুমি তুললে সেটাই তো এখানে ফেললে, যে মাটিটা তুমি এখান থেকে তুললে সেটাই তো এখানে ফেললে, মানে এই যে আয়তনটা আর যেটা এখানে ফেলার পরে যে আয়তনটা এখানে যে তোমাদের জায়গাটা রয়েছে সেটা কত ছিল তোমাদের 236। অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত ছিল 236 বর্গ মিটার। তাহলে এই 236 বর্গ মিটার ওই জায়গাটার যে উচ্চতাটা বৃদ্ধি পেল, মানে ওটার যে ক্ষেত্রফল হলো তার সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে ব্যাপারটা বোঝো, ঠিক আছে। প্রশ্নানুসারে এই যে মাটিটা তোমরা তুললে এটা কার সাথে সমান হবে,
এই যে 256 ঘনমিটার মাটিটা তুললে সেটা কার সাথে সমান হবে? অবশিষ্ট জমি কত ছিল? 236। অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত ছিল? 236। ঠিক আছে, তার ক্ষেত্রফল, এটা তো একটা তোমাদের প্লেন মানে 2D ফেস ছিল, একটা আয়তক্ষেত্র ছিল। যখন আয়তক্ষেত্রের মধ্যে একটা উচ্চতা এসে যায়, আমি কি বলেছি, যখন একটা প্লেন ফেস আয়তক্ষেত্র তার মধ্যে উচ্চতা এলো মানে সেটা কি একটা আয়তঘন হলো, তার উচ্চতাটা কত? আমরা h, তার উচ্চতার h। তাহলে সেই যে জায়গাটা তোমাদের মানে যেটুকুন জায়গা উচ্চতা বৃদ্ধি পেল, সেই যে জায়গাটার ক্ষেত্রফল, সেই যে আয়তঘনটার ক্ষেত্রফল, সেটা এই ক্ষেত্রফলটার সাথে সমান। কারণ যে মাটিটা তুলেছি সেটাই আমাদের এখানে ফেলেছি। এখানে আরেকটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার করতে পারো, কারণ দেখো এটার সঙ্গে এটা তো সমান হবে না, কারণ এটা আছে বর্গমিটারে, এটা আছে ঘনমিটার। তাহলে এটা ঘনমিটার মানে কি, এটা তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 236 মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা বের করেছিলাম, তাই তো? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার সঙ্গে যখন হাইট এসে যায় তখন সেটা কি হয়, একটা আমাদের তার সঙ্গে যখন হাইটটা আমরা যুক্ত করব তখন সেটা একটা আয়তঘন হবে। তাহলে এই যে ক্ষেত্রফলটা এটার সাথে সমান না। এই কনসেপ্টটা কিন্তু একটু বোঝার আছে, যদি বুঝতে না পারো তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আমি তাহলে আরেকটি ভিডিও করে তোমাদের আরো সুন্দরভাবে বোঝাবো, ঠিক আছে? আমি যতটা পারলাম আমার চেষ্টা করলাম পুরোপুরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 256/236। এবার এটা একটু কাটাকুটি করে দাও। কাটাকুটি করলে কত পাবে দেখো, 4 দিয়ে কাটাকুটি হয়ে যাবে না, 4 দিয়ে, 4 4 5 20, 36, 4 9 36, এখানে 4 দিয়ে 4 6 24, 4 4 64 এখন 59। এটাও তোমরা অ্যান্সার লিখে দিতে পারো এত মিটার। এটাকে যদি ভাগ করতে চাও করতে পারো, ছেড়ে দাও, ভাগ করতে হবে না। এখানে লিখে দেবে কি উচ্চতা এত মিটার, মিটারে আছে এত মিটার। বোঝা গেল ব্যাপারটা? চল কোয়েশ্চেন নাম্বার 19 আরেকটি কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19। কি বলছে দেখো পড়ো। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। সেম টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন কনসেপ্ট গুলো মোটামুটি একই। কোয়েশ্চেন নাম্বার 19, একটা জমি আছে, এই জমি, ঠিক আছে? জমিটা একটা আমি আয়তক্ষেত্র মনে করছি, ঠিক আছে? এখন এখানে কোনো একদম প্লেন মনে করছি, কোনো হাইট নেই, একদম প্লেন। তো তার দৈর্ঘ্য প্রস্থ বলছে 48 মিটার আর 31.5 মিটার। এটা 48 মিটার, এটা 31.5 মিটার। এবার এটাকে উঁচু করবে। জমিটা তুমি ইমাজিন করো একদম যেমন মাঠ রয়েছে, আমাদের মাঠ ক্ষেত, তো সেই জমিটাকে একটু উঁচু করবে মানে মাটি ফেলবে। তো সেই যে উঁচু করলে সেই যে হাইটটা সেটা কত বলছে, সেটাও বলে দিয়েছে 6.5। এটাকে যখন উঁচু করবে সেটা একটা কিসের শেপে এসে যাবে? আয়তঘন শেপে। ঠিক আছে, সেটা তখন একটা আয়তঘন এরকম শেপ এসে যাবে, তো এরকম শেপ এসে গেলে এই একটা জমি, তো তার যে এই উচ্চতাটা হাইটটা কত হলো, সেই হাইটটা বলছে, এটা কত বললো হাইটটা 6.5। এটা আবার ডেসিমিটারে আছে, ঠিক আছে? এটা ডেসিমিটার, ঠিক আছে? পরে আমরা ইউনিট চেঞ্জ করে নেবো, এটা ডেসিমিটারে আছে। তো এটা উঁচু করার জন্য কি করছে দেখো, পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। পাশে আরেকটি জমি আছে, ঠিক আছে? সেই জমি থেকে মাটি নিয়ে নিল, ঠিক আছে? তো নিজের জমিকে উঁচু করার জন্য অপরের জমি থেকে মাটি নিয়ে নিয়েছে, এটা কোনো কথা হলো? এই অপরের জমি আছে, এই অপরের জমি থেকে সেই জমির দৈর্ঘ্য প্রস্থ তোমাকে দিয়ে দিয়েছে কত, 27 আর 18.27, আর প্রস্থ বলছে 18.2 মিটার। এটা থেকে এবার গর্ত করছে, মানে কিছুটা হাইট এবার নিচে দিকে চলে যাচ্ছে, একটা মাঠ থেকে গর্ত করছে, তাই এভাবে গর্ত করে মাটি তুলছে। তাহলে কি সেই জমির হাইটটা কি হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। তো সেই হাইটটা কত সেটা তোমাদের বের করতে হবে। দেখো বলছে গর্তটি কত মিটার গভীর করতে হবে, হিসাব করে লেখো। মানে কত মিটার গভীর, যে মাটিটা কাটছি সেটা কত মিটার গভীর মাটিটা কেটে ফেললে তবে এটা এত মিটার উঁচু হবে, সেটা আমাদেরকে বলো। তো কত মিটার গভীর হবে সেটা মনে করে সেই হাইটটা আমরা h ধরে নিতে পারি, সেই হাইটটা আমরা h ধরে নিতে পারি। ধরি গর্তটি h মিটার গভীর করতে হবে, তাহলে প্রথমে লিখে নেবে, ধরি গর্তটি h মিটার গভীর করতে হবে, h মিটার গভীর করতে হবে। তাহলে এবার একটা কনসেপ্ট দেখো, তাহলে এখান থেকে যে মাটিটা তুলছো সেই মাটিটা এখানে ফেলছো, তাহলে এখান থেকে যে মাটিটা তুলছো তার যেটা আয়তন এখানে যেটা রয়েছে তার আয়তনের সঙ্গে সমান হবে, কারণ যেটা তুলছো সেটাই তো ফেলছো, বাকি তো অন্য জায়গা থেকে আসছে না। কনসেপ্ট এটা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, এটার আয়তন কত, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 27, প্রস্থ দিয়ে দিয়েছে 18.2, উচ্চতা আমরা মানে গভীরতা আমরা ধরে নিয়েছি h। তাহলে এটা কার সাথে সমান হবে, এর দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 31.5 আর উচ্চতা হচ্ছে 6.5 ডেসিমিটার। বা ডেসিমিটারকে তোমাদের মিটারে চেঞ্জ করতে গেলে, ডেসিমিটারকে মিটারে চেঞ্জ করতে গেলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, আচ্ছা এটা ডেসিমিটার, আমি ডেকামিটার লিখেছি এখানে,
এটা হচ্ছে ডেসিমি, এটা তো ডি হয় ডেকামিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তাই তো। তাহলে তোমাদের কি হবে, আমাদের ডেসিমিটার থেকে মিটারে যাও, উল্টো যাও, উপরে যাচ্ছি, ডেসিমিটার থেকে মিটার, উপর দিকে গেলে 10 দিয়ে ভাগ, একটা স্টেপ উপরে যাচ্ছে, নিচে এলে যেমন গুণ হতো উপরে গেলে ভাগ, তাহলে 6.5 কে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তবে সেটা হবে আমাদের মিটারে। তাহলে এটা 6.5 ডিভাইডেড বাই 10 এখানে করে দিলাম, ঠিক আছে, মানে এটা ইউনিটটা আমি চেঞ্জ করে দিলাম মিটারে। তো এটা হয়ে গেল, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এই এইচটা বের করতে হবে, আর কিছু নেই। চল ক্যালকুলেশনটা করি, অনেকগুলো নাম্বার, ক্যালকুলেশনটা ভালো করে করতে হবে। 31.5, 6.5, 10 আছে, আর এদিক থেকে আসছে 27, 18.2। প্রথমে দেখো তো দুটো পয়েন্ট সরালে দুটো জিরো, একটা পয়েন্ট সরালে একটা জিরো, একটা জিরো আর একটা জিরো ক্যান্সেল হচ্ছে। এবার কাটাকুটি করি, কত দিয়ে করব, কত দিয়ে করব, অনেক নাম্বার, 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 6 30, 3 5 15, 3 দিয়ে করছি, 3 9 27, 7 দিয়ে করি, 7 দিয়ে যাবে না, 3 দিয়েই, 3 9 27, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 1 3, ঠিক আছে। এবার কোনটা করব, এখানে 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 1 5, 3 5 5 তারা 65। এবার তোমাদের করব দেখো 9, এটা দেখো 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 2 1 2, 2 দিয়ে করছি, এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার কোনটা যাবে, 7 13 দিয়ে দেখো 7 তারা 91, 7 দিয়ে দেখো 3 7 21। তোমরা ভালোভাবে লিখে করবে, এখানে একটু দেখো পাশাপাশি হয়ে যাচ্ছে। 3 দিয়ে 3 3 9, ফের 3 দিয়ে 3 আসছে 24, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। অ্যান্সার দেখো 2 এলো, 2 মিটার। অনেকগুলো ক্যালকুলেশন তোমরা বড় করে সুন্দর করে লিখে করো, দেখো অ্যান্সার আসবে, সব কেটে যাবে, অ্যান্সার আসবে 2 মিটার। বোঝা গেল? তাহলে 4টি কোয়েশ্চেন আজকে আমরা করলাম। চলো তাহলে টাটা।